দেবাশিস ধরের লেখা গল্প মায়াডোর। রেলের দেওয়া পাস আর বদলির আদেশটা পকেটে নিয়ে আমি নয়াদিল্লি থেকে রাজধানী এক্সপ্রেসে চড়ে বসলাম প্রায় 2000 কিলোমিটার দূরের গুয়াহাটির উদ্দেশ্যে। সেখান থেকে আবার কোথায় ঠেলবে কে জানে। ট্রেন ছাড়ার খানিকক্ষণ পর টিকিট পরীক্ষক এসে যাত্রীদের টিকিট পরীক্ষা করে মার্জিত স্বরে আমাকে জানালো যে ট্রেন চলাকালীন কোনো যাত্রী অসুস্থ হয়ে পড়লে একজন চিকিৎসক হিসেবে আমার সাহায্যের প্রয়োজন হতে পারে। শুনে আমি হেসে ফেলি। শুনুন মিস্টার, আমি একজন কর্তব্যে অবহেলার দায়ে শাস্তিপ্রাপ্ত শিশুরোগ বিশেষজ্ঞ। এটা শুনেও যদি মনে করেন প্রয়োজনে আমার সাহায্য নেবেন তাহলে আমি অবশ্যই প্রস্তুত থাকব। আমার কথা শুনে সপ্রতিভ পরীক্ষক চুপ করে রইল। আমি এবার হেসে ফেললাম। আরে সাহেব, দেখবেন আজ কেউ অসুস্থ হবে না। ভদ্রলোক কিছু না বলে একটু হেসে চলে গেল। আমার সামনের বার্থে বসে থাকা তরুণীটি এতক্ষণ আমাকে দেখে যাচ্ছিল, এবার চোখাচোখি হতেই ফিক করে হেসে ফেলল। মেয়েটির পাশে বসা মাঝবয়সী মহিলাটি, যিনি সম্ভবত মেয়েটির মা, নিচুস্বরে মেয়েটিকে কিছু বলল। মেয়েটিও হেসে কি যেন উত্তর দিল। এবার দুজনেই হেসে উঠল। ওদের দুজনের সম্ভবত আমার হাবভাব দেখে কোনো পরিচিত জনের কথা মনে পড়েছে। ওদেরকে বললামও সে কথাটা, তবে ওদের মতো হেসেই। তরুণী জবাব দিল, আপনি একজন শিশুরোগ বিশেষজ্ঞ না হয়ে যদি সাইকিয়াট্রিস্ট হতেন তাহলে আপনাকে আরও ভালো মানাতো। এতদিনে বুঝলাম লোকে আমাকে খ্যাপা ডাক্তার কেন বলে। আমি হেসে বলি, তবে যে ডাক্তার মানসিক রোগীদের চিকিৎসা করেন তার হাবভাব ওই রোগীদের মতোই হয়ে যায়, এমন ধারণা কি ঠিক? অন্তত আমার গ্র্যান্ডপা তো তাই ছিলেন। গ্র্যান্ডপা আমার এত প্রিয় ছিলেন যে আমি ওনার হাবভাব নকল করতাম। ওসব দেখে আমাদের বাড়ির সবাই ধরে নিয়েছিল আমারও গ্র্যান্ডপার মতো মাথায় ক্রাক আছে। তরুণী হাসে। তাহলে তো বলতেই হয় আপনিও জেনেটিক্যালি সেই ধারা বহন করে চলেছেন। নাও ইউ হ্যাভ নো আদার চয়েস বাট টু বিকাম আ সাইকিয়াট্রিস্ট। আমি মজা করে বলি, এই জন্মে সেটা সম্ভব নয়। তরুণী হাসে। আমি অন্য পথে চলনদার হয়েছি। কথায় কথায় জানা গেল তরুণী বাড়ির সবার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও গণসংযোগে স্নাতকোত্তর পাঠ নিচ্ছে। তরুণীদের বাড়ি উজনি, অসমের ডিব্রুগড়ে। অভিভাবকদের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আপনার সাংবাদিক হতে চাওয়ার পেছনে নিশ্চয়ই কারো অনুপ্রেরণা ছিল। আজ থেকে 30 বছর আগে, মানে 1972-এ ওয়াটারগেট কেলেঙ্কারি ফাঁস করে আমেরিকার প্রেসিডেন্ট নিক্সনকে পদত্যাগে বাধ্য করেছিল কার্ল বার্নস্টেইন আর বব উডওয়ার্ড নামে যে দুই সাংবাদিক। তাদেরই লেখা একটি বই, দ্য ফাইনাল ডেজ, স্কুলে থাকতেই পড়েছিলাম। সেদিন থেকে আমি মনে প্রাণে একজন সাংবাদিক হয়ে গিয়েছিলাম। আমি একটু সতর্ক হয়ে যাই। কিছুদিন আগেই একটা সেমিনারে শুনেছিলাম অসমে উগ্রপন্থীদের মোকাবিলায় সেনা অভিযানে শান্তি অনেকটা ফিরে এলেও মানবাধিকার লঙ্ঘনের অনেক ঘটনাও ঘটছে। দেশের এই প্রান্তের খবর অন্য প্রান্তে পৌঁছচ্ছে না। দেশের মূল স্রোতের সংবাদ মাধ্যমগুলোতে স্থানীয় সাংবাদিকদের প্রতিনিধিত্ব প্রভাবের অভাবে। উত্তর পূর্বাঞ্চলের একটি মেধাবী, স্মার্ট, হিন্দি এবং ইংরেজি বলা কওয়ায় দক্ষ, সেই সাথে প্রাণ শক্তিতে ভরপুর মেয়ে সাংবাদিক হতে চাওয়ার পিছনে অনেক বড় লক্ষ্যও থাকতে পারে। বেয়ারা রাতের খাবার দিয়ে যায়। রাত 8:30টার মধ্যে বেশিরভাগ যাত্রী খাওয়া দাওয়ার পালা চুকিয়ে শুয়ে পড়েছে। আমি আর পোশাক বদলাই না, শুধু নেকটাইয়ের গিঁটটা একটু ঢিলা করে দিয়ে আধশোয়া অবস্থায় বালিশে মাথা রেখে জেগে থাকি। যদি আবার কোনো অসুস্থ যাত্রীকে দেখার জন্য ডাক পড়ে, দু চোখ জুড়ে তন্দ্রা লেগে যায়, ধড়মড়িয়ে উঠি। আমি আপনাকে শুয়ে শুয়েই জেগে থাকতে সাহায্য করতে পারি। আরে ম্যাডাম, আপনি ঘুমাননি এখনো? এনি প্রবলেম? ট্রেনে আমার ঘুম আসতে চায় না। চলুন আমরা সারা রাত গল্প করি, তাহলে নিদ্রা দেবী বিরক্ত হয়ে হাল ছেড়ে দেবে। আশপাশের কয়েকজনের হাই ডেসিবেল নাসিকা গর্জনেও যখন কারোর ঘুমের ব্যাঘাত হচ্ছে না, তখন আমাদের বকবাকানিতেও হবে না। তরুণী নিজের রসিকতায় হাসি, তারপর আমাকে বলে, আমি ঠিক করেছি আপনাকে ব্যাকড্রপে রেখে একটা স্টোরি করব। নাম কি দেওয়া যায় বলুন তো? ডগদর্জি ভাগো। আমি হেসে বলি, আমি মহল্লার রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বাচ্চা কাচ্চাদের দেখলেই তাদের নখ বড় হয়েছে কিনা, দাঁত ঠিক মতো মাজে কিনা এসব নিয়ে হুজ্জুত বাঁধাই।
এখন বাচ্চা কাচ্চারা আমাকে দেখলেই একে অন্যকে সতর্ক করে দেয়, ভাগো ডক্টরজি ভাগো। ইন্টারেস্টিং। আমি তো একটু অবাকই হয়েছিলাম। বরিস পাস্তারনাকের ডক্টর জিভাগো রাশিয়া থেকে এখানে আবার কবে এলো? আপনার দেওয়ার নামটাই গ্রহণ করলাম, দারুণ ক্যাপশন হবে, ডক্টরজি ভাগো। থ্যাঙ্কস। এবার বলুন, আপনার এই বদলির পেছনের কাহিনীটা কি? অবশ্য যদি আপনার আপত্তি না থাকে। না না, আপত্তি কিসের? আমি শুরু করি। আগের হাসপাতালে আমার মাসে 2 থেকে 3 দিন রাত 9টা থেকে ভোর 7টা পর্যন্ত নাইট ডিউটি পড়তো। আমি এই হাসপাতালে শেষবারের মতো নাইট ডিউটি করেছিলাম মাস দেড়েক আগে। সেদিনই ঘটনাটা ঘটল। তারপর আমাকে আর নাইট ডিউটি দেওয়া হয়নি। নাইট ডিউটিতে সারাটা রাত আমি জেগেই কাটাতাম। ঘুম পেলে ওয়ার্ডে প্যাসেজে হেঁটে বেড়াতাম, আর আমার পেছন পেছন খানিকটা তফাৎ রেখে হাঁটতো ওয়ার্ড বয়। তারপর একসময় সে ডুব দিত। অবশ্য এক খ্যাপাগোছের ডাক্তারকে সারা রাত ধরে অনুসরণ করা তার কর্তব্য তালিকার মধ্যে পড়ে না। হাসপাতালের বিশাল চৌহদ্দির এক কোণে বিরাট বিরাট গাছপালার মধ্যে রয়েছে আইসোলেশন ওয়ার্ড, মূলত টিবি রোগীদের জন্য। রোগী আর রোগিনীদের ঘর আলাদা, তবে ওয়ার্ডটা বছর 2 ধরে একরকম পরিত্যক্ত। ওয়ার্ডের বারান্দার যাতায়াতের রাস্তা মিলিয়ে গোটা 3 টিউবলাইট জ্বলছে। সেদিন রাতে প্যাসেজে ঘুরতে ঘুরতে হঠাৎ আমার কানে শিশুকন্যার আওয়াজ আসে। পরিত্যক্ত ওয়ার্ডের দিক থেকে আসা খুবই মৃদু আওয়াজ, কিন্তু আমার কানকে ফাঁকি দিতে পারে না। আমি আইসোলেশন ওয়ার্ডের দিকে হাঁটা ধরলাম। সিনিয়র ওয়ার্ড বয় প্রফুল্ল এতক্ষণ দূরত্ব বজায় রেখে আমাকে অনুসরণ করছিল, কিন্তু এখন আর তাকে দেখা যাচ্ছে না। আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে সাবধান করে দিয়েছে, ভুলেও যেন প্রফুল্লকে না ঘাঁটাই। রেলের এই চাকরিটা ওর লোক দেখানো, আসল কাজ ডাকাতি, খুন খারাপি। কয়েকবার ধরাও পড়েছে, কিন্তু সাক্ষ্য প্রমাণের অভাবে বেকসুর খালাস পেয়ে গেছে। তবে এমনিতে প্রফুল্লকে দেখে কিচ্ছুটি বোঝার উপায় নেই, মার্জিত সুদর্শন যুবক। সামান্য আলোতেই আমি হাঁটা চালিয়ে যাই। তখন রাত প্রায় 2টো বাজে। আমি আইসোলেশন ওয়ার্ডের সামনে দাঁড়িয়ে আছি। অনেক গল্প চালু আছে এই ভূতের ওয়ার্ডটা নিয়ে। বড় একটা গাছ থেকে রাত জাগা পাখি বিচিত্র সুরে ডেকে ওঠে। বাতাসে আন্দোলিত হয়ে গাছের ডালপালাগুলোর এক রহস্য মেশানো আলোছায় ভৌতিক পরিবেশে সৃষ্টি করেছে। কোনো জনপ্রাণী সারা শব্দ নেই। আমি কি ভুল শুনেছিলাম? আবার সেই দুর্বল কণ্ঠের কান্নার আওয়াজ। এই শিশুর বয়স বছরখানেক এবং সে এই মুহূর্তে অসুস্থ। সম্ভবত শিশুটির মা সন্তানের অসুস্থতার জন্য কাঁদছিল। কিন্তু এই পরিত্যক্ত টিবি ওয়ার্ডের একটি তালাবন্ধ ঘরে সন্তানকে নিয়ে এক রমণী প্রবেশ করল কী করে? কবেই বা এই পরিত্যক্ত ঘরে সে আশ্রয় নিল? আহার জোটে কী করে? নাকি না খেয়েই আছে? নিজেকে বোঝাই প্রশ্ন করে আগে অসুস্থ শিশু এবং তার মাকে উদ্ধার করাটাই জরুরি। কই হ্যায় অন্দর, ডরো নহি, मैं ডক্টর পন্থ, আমি চিৎকার করে বলি। এবার মহিলা কণ্ঠে চাপা কান্নার আওয়াজ মহিলা রোগীদের ঘরটা থেকে ভেসে আসে। কি করা যায়? হঠাৎ দেখি হেডলাইট জ্বালিয়ে আমাদের অ্যাম্বুলেন্সটা এসে থামল। কয়েকজন ওয়ার্ড বয় অ্যাম্বুলেন্সটা থেকে নেমে আসে। ওয়ার্ড বয়দের মধ্যে টর্চ হাতে প্রফুল্লকেও দেখা যায়। দূর থেকে আমাকে এদিকে আসতে দেখে প্রফুল্লই নাকি হইচই বাঁধিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে এসেছে। বন্ধ দরজার তালাটা ধরে নাড়াচাড়া করতে একদিকে আংটাটাই খুলে এলো, কিন্তু ভয়ে কেউ ভেতরে পা রাখতে চায় না। প্রফুল্লর হাতে থেকে টর্চটা নিয়ে আমি ভেতরে ঢুকলাম। ঘরে কেউ নেই। টয়লেটের দরজা ভেতর থেকে বন্ধ। আমি আবার বললাম, ডরো নহি বহিনজি, मैं ডক্টর পন্থ, আপনার বাচ্চা অসুস্থ, চিকিৎসা না হলে বিপদ হবে। টয়লেটে দরজার সিটকিনি ভিতর থেকে খোলার আওয়াজ হলো, কিন্তু কেউ বেরোলো না। বাচ্চাটা আবার কান্না শুরু করলো, সেই সঙ্গে তার মাও ফোঁপানি শুরু করলো। আমি ওয়ার্ড বয়দের বললাম, কেস ইমার্জেন্সি, মা আর বেবি দুজনকেই বার করো। কেউ যেতে চায় না। অগত্যা আমি দরজা ঠেলে মা আর বেবিকে টয়লেট থেকে বের করে নিয়ে আসি। অ্যাম্বুলেন্সের স্ট্রেচারে শুয়ে দুজনকে সোজা ইমার্জেন্সি রুমে। টিকিটের নামের জায়গায় লিখি আননোন ফিমেল অফ অ্যাপ্রক্সিমেট এজ 32 ইয়ার্স। শিশুটির পরিচয় আননোন, ফিমেল চাইল্ড অফ এজ 1 ইয়ার। প্রেসক্রিপশন সহ শিশুর মাকে ফিমেল ওয়ার্ডে আর শিশুটিকে চিলড্রেন ওয়ার্ডে পাঠিয়ে দিয়ে স্থানীয় পুলিশকে খবর দিই। মহিলা বা তার বাচ্চার কিছু হয়ে গেলে ঝামেলা হবে। হাসপাতালে সুপারকে আগেই জানানো হয়েছে। এতক্ষণে আমার খেয়াল হয় প্রফুল্লকে তো দেখা যাচ্ছে না। খোঁজ খোঁজ,
পরে গেটকিপার জানালো প্রফুল্ল সেই মাঝরাতে যখন অ্যাম্বুলেন্স ছোটাছুটি করছিল তার কিছুক্ষণ পরেই নিজের মোটর বাইক নিয়ে চলে গেছে। গেটকিপার ভয়ে আটকায়নি। সকালে হাসপাতালে সুপার ফোনে বিরক্তির সুরে আমাকে জানিয়ে দিলেন আমি যখন পুলিশকে খবর দিয়েছি তখন পুলিশের হ্যাপা আমাকেই সামলাতে হবে। সকাল 8টা নাগাদ পুলিশ এসে আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করলো। আমার কাছ থেকে ঘটনার একটা লিখিত রিপোর্ট নিয়ে চলে গিয়ে ফিরেও এলো। দুজন সশস্ত্র মহিলা কনস্টেবলকে নিয়ে সাব ইন্সপেক্টর ফিমেল ওয়ার্ডের দিকে ছুটল। শিশুটির মায়ের মাথার কাছে একটা টুল নিয়ে একজন কনস্টেবল বন্দুক হাতে বসে পড়ল। এরপর পুলিশের কর্তা ব্যক্তিদের ভিড় লেগে গেল। শোনা গেল এই মহিলার নাম সবিতা কুমারী। সে নাকি বছর দেড়েক আগে এই শহরের এক বিশিষ্ট সার্জেনের বাড়িতে পরিচারিকার কাজ করাকালীন এক রাতে বাড়ির ছাদের দরজার তালা খুলে রেখেছিল। সেই রাতেই সার্জেনের বাড়িতে ডাকাতি লুটপাট সংগঠিত হয়। ডাকাতির তদন্তে নেমে পুলিশ নিশ্চিত হয় যে সবিতাই ডাকাতদের বিনা বাধায় ঘরে প্রবেশ করতে সাহায্য করেছে। কিন্তু পুলিশ ধরার আগেই কয়েক মাসের অন্তঃসত্ত্বা সবিতা বেপাত্তা হয়ে যায়। এতদিন পরে এখানে সবিতার খোঁজ পেয়ে পুলিশ বুঝে যায় এই ডাকাতি সবিতাকে আইসোলেশন ওয়ার্ডে লুকিয়ে রাখা। এইসবের মাস্টারমাইন্ড হলো প্রফুল্ল। কিন্তু ফেরার প্রফুল্লকে খুঁজে পাওয়া যায় না। পুলিশ সকন্যা সবিতাকে নিজেদের হেফাজতে নিতে চাইলে সবিতা তার কন্যাকে হাসপাতাল থেকে নিতে অস্বীকার করল। ওর বক্তব্য প্রফুল্ল যাকে সে রেলের অ্যাম্বুলেন্সের চালক রমেশ বলে জানত সে যে একজন কুখ্যাত অপরাধী সেটা ঘূর্ণাক্ষরেও টের পায়নি। এখন সবিতার কাছে এটা পরিষ্কার যে প্রফুল্ল সার্জেনের বাড়িতে ডাকাতি করার পরিকল্পনার অংশ হিসেবে ওর সাথে ভালোবাসার অভিনয় করেছিল। সার্জেনের গাড়ির ড্রাইভারের বন্ধু হিসেবে রমেশ ওরফে প্রফুল্লর ওই বাড়িতে যাতায়াত ছিল। না জেনে একজন অপরাধীর সন্তানের জন্ম দিলেও এখন সবিতা কিছুতেই আর সেই সন্তানকে পালন করতে রাজি নয়। পুলিশ অবশ্য সবিতার কথা মানতে নারাজ। প্রফুল্ল আর যাই হোক সবিতা তার কন্যাকে ঝুঁকি নিয়ে নানান প্রতিকূলতার মধ্যেও রক্ষা করে চলেছে। নিছক ভালোবাসার অভিনয় করে থাকলে প্রফুল্লর মতো অপরাধী সবিতাকে কাজ হাসিল হওয়ার পর বাঁচিয়ে রাখত না। এই যুগলে নিশ্চয়ই অন্য কোনো মতলব আছে। পুলিশ যাই বলুক না কেন শেষমেশ তাদের সবিতার জেদের কাছে হার স্বীকার করতে হলো। এইসব ক্ষেত্রে আদালতের দ্বারস্থ হওয়া ছাড়া উপায় নেই। আপাতত পুলিশ সবিতাকে একাই ধরে নিয়ে যায়। কন্যা শিশুটি সেই থেকে হাসপাতালেই আছে। আমাকে দেখলেই হাসে। আমি ওর নাম দিয়েছি রোশনি। হাসপাতালের সবার খুব মায়া পড়ে গেছে রোশনির উপর। জানি না আদালতের রায় কী আসবে এবং কবেই বা আসবে। তাছাড়া সিঙ্গেল ফাদার হিসেবে আমি তো কন্যা সন্তানকে দত্তক নিতে পারবো না। আমার বুঝে আসা গলাটা পরিষ্কার করতে কয়েকবার গলা খাঁকারি দিতে দিতে লক্ষ্য করি তরুণী একদৃষ্টিতে এই মধ্য 30-এর বিচিত্র স্বভাবে চিকিৎসকের দিকে তাকিয়ে আছে। আমি নিজেকে সামলে কৃত্রিম হেসে বলি আমার বদলির আদেশটা কেন হলো জানেন? সেদিন নাইট ডিউটি চলাকালীন আমি আমার কাজের জায়গায় দীর্ঘ সময় অনুপস্থিত থেকে কর্তব্যে অবহেলা করেছি তাই। অভিযোগটা অবশ্য মিথ্যে নয়। কোথায় কোন ভুতুরে বাড়িতে শিশুর কান্নার আওয়াজ শুনতে পেলাম আর সব ফেলে ওই দিকে ছুটে গেলাম। অ্যাবসলিউটলি ইনটলারেবল। দ্বিতীয়বার এমন ভুল আমি আর করতে যাচ্ছি না। আমার কথা শুনে তরুণী হাসে। আপনি অভিমান করে এসব কথা বললেও শিশুর কান্না শুনে উতলা হয়ে পড়ার মতো ভুল আপনাকে শিশুদের সাথে জীবন ভোর করে যেতে হবে। শাস্তি আপনাকে এমন ভুল করা থেকে বিরত করতে পারবে না। ভাবছেন ব্যাপারটা কেমন হলো? আপনাকে একটা গল্প বলি। একটা ছেলে ক্লাসে ইংরেজিতে আমি বাড়ি যাই লিখতে গিয়ে ভুল করে লিখল আই গো টু হোম। শিক্ষক মহাশয় হোমের আগে টু বসানোর শাস্তি হিসেবে 100 বার আই গো হোম লিখতে দিলেন। ছেলেটি সেই মতো লিখে খাতাটা জমা দিতে গিয়ে দেখে শিক্ষক মশাই নেই। এদিকে স্কুলও ছুটি হয়ে গেছে। ভেবেচিন্তে ছেলেটি খাতার যেখানে 100 বার আই গো হোম লেখা শেষ হয়েছে তার নিচে লিখল আফটার রাইটিং 100 টাইমস আই গো হোম আই ওয়েন্ট টু হোম। তারপর শিক্ষক মহাশয় টেবিলে খাতাটা রেখে নিশ্চিন্ত মনে বাড়ি চলে গেল। তরুণী মুসকি মুসকি হাসে। সুপারব। আমি হাসতে হাসতে তরুণীকে বলি আপনি আমাকে না হয় শাস্তি পেলেও কচিকাচারদের সাথে ভুল করা চালিয়ে যেতে পরামর্শ দিলেন, কিন্তু গল্পের বেচারা ছেলেটিকে শাস্তি পাওয়ার পরেও ভুল শোধরাতে দিলেন না, সেটা কার সাথে? সেটা গল্পের শ্রোতাদের সাথে। চটপট জবাব দিয়ে তরুণী হাসতে থাকে। আমি মনে মনে তরুণীর সপ্রতিভতার তারিফ করি। এমনিতে আমি আদৌ আলাপি মানুষ নই, অথচ আজ আমার কথা যেন আর ফুরোতেই যায় না। আমার নিজেকেই কেমন যেন অচেনা লাগে। প্রায় অন্ধকার কোচের জানালার পর্দার ফাঁক দিয়ে দিনের প্রথম আলোর আভাস নবারুণের আগমন বার্তা ঘোষণা করছে। হাত ঘড়ির দিকে তাকিয়ে তরুণী বলে
4টে বাজে প্রায়। দিব্যি কথায় কথায় রাত কেটে গেল, তাই না? বুঝলেন ম্যাডাম, আমি একান্ত ব্যক্তিগত কোনো কথা আপনজনকে বলার মতো করে বলতে থাকি। ঠিক এই সময়টাতেই মহারানী রোশনীবাইয়ের পরিত্রাহী কান্না শোনা যাবে। যতক্ষণ পর্যন্ত দুধ ভরা বোতলটার স্পর্শ না পাচ্ছে ততক্ষণ তার কান্না থামবে না। 2 দিন তো হয়ে গেল, আমাকে দেখে না। খোঁজাখুঁজি তো নিশ্চয়ই করে, হয়তো কান্নাকাটিও করে। আমি দৃশ্যটা ভাবতে ভাবতে আনমনা হয়ে যাই। হঠাৎ আমার খেয়াল হয় তরুণী পরম মমতা মাখানো দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি কোনো কথা খুঁজে না পেয়ে বোকার মতো হাসি। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ারও করতে পারেন।